আমরা অ্যাডভান্স লেভেলে যে শিখছি, কখন শিখছি সেটা সেটা হচ্ছে হয়তো আমরা টেন্সের ক্লাসে শিখছি, বা ভয়েস চেঞ্জের ক্লাসে, বা ন্যারেশন, বা ডিগ্রি, বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এইসব ব্যাপারে, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো আছে। তো এই বিষয়গুলো যখন আমরা অ্যাডভান্স লেভেলে যে শিখছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে গোড়ায় সমস্যাটা রয়ে গেছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। ফলে আমরা কি করছি, গ্রামারের প্রতি ইন্টারেস্টিং একটা হারিয়ে ফেলছি। আর অন্যদিকে কি হচ্ছে, যেসব ছাত্রছাত্রী হয়তো প্রথম দিকে যারা শিখেছে গ্রামার, তারা কি হচ্ছে, তারা হয়তো কিছুটা হলেও পারছে মোটামুটি, খুব ভালোভাবেও হয়তো কেউ কেউ পারছে। তো আমাদের মেন ব্যাপার হচ্ছে, আমাদের প্রথম থেকে গোড়ায় ভুলটা রয়ে গেছে। তো ভুলটা হচ্ছে, যখন আমরা প্রাইমারি বা 1 2 3 4 লেভেলে পড়েছি, হয়তো আমাদের কিছু না কিছু হয়তো গ্রামার শিখেছি, কিন্তু সেরকম ভাবে অতটা স্কুল বা স্কুল থেকেও শেখা হয়নি, বা আমরা এর জন্য স্কুলের ওর থেকে দায়ী করলে চলবে না, এর জন্য আমরা অমনোযোগী ছিলাম, সেই কারণে আমাদের গ্রামারটা শেখা হয়নি। আহ, যাই হোক, অনেকটা হলেও সে ধারণাটা হতে পারে। এখন গ্রামারের যে শিখতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা টেন্স বা ভয়েস বা ন্যারেশন বা ডিগ্রি বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আরো যেসব অ্যাডভান্স লেভেলের গ্রামার আছে, সেগুলো না শিখে আমাদেরকে প্রথমে বেসিক জিনিসটা জানতে হবে। বেসিক জিনিসটা কি? এই বেসিক জিনিসটা হচ্ছে পার্টস অফ স্পিচ। যদি আমরা শিখে নিই, তাহলে পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচ যদি আমরা শিখে নিই, তাহলে কিন্তু এখানে আমাদের 90% 90% গ্রামার কিন্তু এখানে ক্লিয়ার হবে। কিন্তু কিভাবে, সেটাই তো, কিভাবে হবে না, যদি আমরা ডিপলি ডিপলি ভাবে পার্টস অফ স্পিচ কে আলোচনা করি ডিপলি, তাহলে একবারে বটম টু টপ আলোচনা করতে হবে। হয়তো পার্টস অফ স্পিচ কাকে বলে এরকম ভাবে রেখে দিলে হবে না। পুরো একবার ডিপলি ভাবে আলোচনা করতে হবে, ডিপলি ভাবে পুরোপুরি কনসেন্ট্রেট দিতে হবে। তো এখন ঘটনা হচ্ছে, পার্টস অফ স্পিচ হচ্ছে মোটামুটি শিখলে তুমি 90% ক্লিয়ার তোমার হয়ে যাবে, ঠিক আছে, গ্রামারের দিকে। তাহলে তোমার এখানে তোমার একটা ইন্টারেস্টিং লেভেল বেড়ে যাবে। যে আর আমরা যদি রুলসে যাই, ভয়েস চেঞ্জের রুলস আছে, যে অবজেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্ট থেকে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যান ত্যান নানা রকম আরো কত কি রুলস, এইসব রুলস যদি আমরা শিখতে যাই, পুরোপুরি মাথা খারাপ। তো আমাদেরকে উইদাউট রুলস ছাড়া কিভাবে তোমাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে শেখানো যায়, সেই ক্লাসগুলো পর পর আপলোড করা হবে, ঠিক আছে। তো এই রুলস ব্যাপারটাকে পুরো মাথা থেকে হাঁটিয়ে দেবে, যা শিখেছো পুরো ভুলে যাও, আর প্রথম জিরো থেকে একবারে শুরু করো। যদি গ্রামার লেভেলটাকে ইমপ্রুভমেন্ট করতে চাও বা ডেভেলপমেন্ট করতে চাও, তাহলে তুমি একবারে জিরো থেকে শুরু করো, একবারে জিরো থেকে শুরু করতে হলে তাহলে আমাদেরকে প্রথমে একটু, চলো, আমাদেরকে একটু জেনে নেওয়া যাক পার্টস অফ স্পিচ। এখানে জেনে নেওয়া যাক আমাদের, তোমরা তো সবাই জানো যে ধ্বনি বা শব্দের মধ্যে কি পার্থক্য। ধ্বনি, যে কথাগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি, সেগুলো হচ্ছে ধ্বনি। আর এগুলোকে যদি আমি বোর্ডে লিখে দিই, যেমন আমি বললাম পার্টস অফ স্পিচ, এটা আমি মুখে বললাম, বাট আমি যদি এখানে সেটা হয়ে গেল, মুখে যেটা বললাম সেটা হয়ে গেল ধ্বনি, বাট আমি এখানে লিখে দিচ্ছি পার্টস অফ স্পিচ, এটা হয়ে গেল বর্ণ, বা বর্ণ হয়ে গেল। ঠিক আছে, ধ্বনি আর বর্ণের মধ্যে এটাই পার্থক্য। তো বর্ণ তো জানো তোমরা, ইংরেজিতে 26টা বর্ণ আছে, সেটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, এটা তো নতুন করে বলার কিছু নেই। 26 মধ্যে 5টা ভায়াল, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভায়াল, আর বাকি সব আছে সেগুলো কনসোনেন্ট। তো এই ভায়াল মানে হচ্ছে স্বরবর্ণ, আর কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণ। আর যেমন বাংলাতে যদি বলা যায়, আর সুদীর্ঘ সুদীর্ঘ রি লি এই পর্যন্ত হচ্ছে সব স্বরবর্ণ, আর ক খ গ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একবারে ব্যঞ্জন বর্ণ। তো এগুলো ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ শিখে যাব, ঠিক আছে। কনফিউজড হবে না, একদম কনফিউজড হবে না যে ঠিক আছে। তো এখন বর্ণ, তাহলে কি স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া কোনো মতেই উচ্চারিত হতে পারে না। কি বলছি ব্যাপারটা ক্লিয়ার করে যাক, চলো দেখি। যেমন স্বরবর্ণ আমি লিখলাম অ আ রস্বই, ঠিক আছে। আবার লিখলাম এখানে, এটা হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে, স্বরবর্ণ, স্বরবর্ণ। আর ক খ গ চন্দ্রবিন্দু পর্যন্ত
তাহলে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। স্বরবর্ণ হচ্ছে ভায়াল, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট। তো আমাদেরকে দেখতে হবে যে এই যে ক, অ আর হ্রস্ব দীর্ঘ কিন্তু এগুলো আমাদের যেগুলো স্বরযন্ত্রের মাধ্যমে আমাদের যেগুলো স্বরযন্ত্র আছে সেটা কি সহজে উচ্চারিত হতে পারছে কোনো বাধা না পেয়ে। বাট ক, ক, এই যে আমরা কটাকে উচ্চারণ করছি, ক যুক্ত অ, এখানে কিন্তু অটা চলে আসছে। কারণটা বলি যে তাহলে এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে গেলে আমাদের স্বরবর্ণের অবশ্যই প্রয়োজন। উইদাউট কনসোন্যান্ট, এই উইদাউট ভায়েল, মানে ভায়েল ছাড়া কনসোন্যান্ট কিন্তু উচ্চারিত হতে পারে না। মানে এটার উপরেই ডিপেন্ডেন্ট আছে, ঠিক আছে। স্বরবর্ণ আর এবারে এগুলো তো আমরা বুঝতে পারলাম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। ধ্বনি বা বর্ণের মধ্যে পার্থক্য আর স্বরবর্ণ ব্যঞ্জন মধ্যে পার্থক্য, ঠিক আছে। তো বাংলা ইংরেজিতে এই আ ইউ পাঁচটা ভায়াল সবাই তো আমরা জানি, ঠিক আছে। আর বাদবাকি যেসব আছে সেগুলো হচ্ছে কনসোন্যান্ট। কনসোন্যান্ট আছে। এখন এখন জিনিসটা আরো এখন আমরা একটু শব্দ সম্পর্কে জেনে নেব। শব্দ বা ওয়ার্ড। এই ওয়ার্ড কাকে বলে? যখন কতকগুলি আহ, বর্ণ বা অক্ষর পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ শব্দ গড়ে তুলে তখনই তাকে শব্দ বলা যাবে, কিন্তু তার আগে নয়। চলো ব্যাপারটা দেখা যাক। শব্দ, তাহলে শব্দ যখন, ধরো আমি বললাম এখানে ক্যাট, কোটা লেটার বসেছে, এক দুই তিন, তিনটা লেটার সমান, এটা একটা শব্দ। বাট আমি যদি বলি টি, টি এ সি, বা এ সি টি, এ এ টি সি, ঠিক আছে, এটা কিন্তু একটা শব্দ নয়। কারণ বলে দিচ্ছি, শব্দ হতে গেলে আমাদেরকে সবসময় অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ না হলে মিনিংফুল তো অবশ্যই হতে হবে। মিনিংফুল, বাট এখানে এটিসি এরকম কোনো, এটা কোনো শব্দের কোনো সেন্স দিচ্ছে না। কারণ এখানে এটা এটিসি যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু একটা ওয়ার্ড বললেও ভুল, ওয়ার্ড বলাটা ভুল, কারণ এটা এখানে ওয়ার্ড নয়। পাশাপাশি লেটার বসা সত্ত্বেও এখানে কি হয়েছে, এটা শব্দ হতে পারেনি। শব্দ হতে গেলে কি হতে হবে, প্রথমে আমাদেরকে আহ কি করতে হবে, অর্থপূর্ণ হতে হবে। তারপর আমি লিখলাম ডগ, ব্যাট, র্যাট। বাট এগুলো যদি আমি ঘুরে দিই, এগুলো কিন্তু শব্দ, অ্যাকচুয়ালি এগুলো শব্দ, ঠিক আছে, কারণ এগুলো একটা অর্থপূর্ণ হচ্ছে, ঠিক আছে। বাট আমি যদি বলি এ টি আর, এটিআর এটা কোনো শব্দ নয়, ঠিক আছে। তারপরে এ টি বি, এটাও কোনো শব্দ নয়। তারপরে ও জি ডি, এটাও কোনো শব্দ নয়। তো শব্দ হতে গেলে আমাদেরকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অর্থপূর্ণ অবশ্যই হতে হবে শব্দ। তাহলে যখন কতগুলি আহ, অক্ষর বা বর্ণ পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে তোলে তখনই তাকে শব্দ বলা যাবে। শব্দ বলা যাবে। বাট কিন্তু যদি অর্থপূর্ণ না করে তোলে তাহলে তাকে শব্দ বলা যাবে না। এবার আমাদের গেল শব্দ। এবারে আসছি বাক্যর বিষয়ে। বাক্য, শব্দ বাক্য যেহেতু বেসিক, আজকে বেসিক গ্রামারের আজকে প্রথম ক্লাস, তো আজকে বেসিক বিষয়টাই আলোচনা করছি, ঠিক আছে। তো এখন হচ্ছে বাক্য। বাক্য বা সেন্টেন্স। বাক্য বা সেন্টেন্স, বাক্য বা সেন্টেন্সটা আমরা একটু ডেফিনেশনটাই যাই, এটাকে ক্লারিটির সাথে একটু পড়ে নিই তাহলে বুঝতে পারবো। দেখো, সেন্টেন্স হতে গেলে আমাদেরকে এটাও কিন্তু অর্থপূর্ণ, মিনিংফুল হতে হবে। এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস which gives us a meaningful or logical idea about something. তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো বাক্য হতে গেলে আমাদেরকে অর্থপূর্ণ অবশ্যই হতে হবে, তাছাড়া কিন্তু বাক্য বলা সেটাকে যাবে না, অসম্ভব সেটা, ঠিক আছে। তো দেখা যাক বিপদটা আরো ক্লিয়ার করে যাক। এখানে আমি লিখলাম, নম্বর লিখছি, রাম ইজ আ বয়, এটা একটা বাক্য, ঠিক আছে। তারপরে লিখলাম আমি
রাম ইজ, তারপর লিখলাম 3 নম্বরে আই সিং, ঠিক আছে। তো তারপর লিখলাম আমি আই টু গো, আই টু গো। এখানে দেখো, দেখো রাম ইজ এ বয়, এটা কিন্তু একটা কতগুলো শব্দ বসেছে, তাহলে বাক্য ডেফিনেশনটা কি হবে, যে যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে একটা মনের অর্থপূর্ণ ভাব প্রকাশ করে তোলে তখনই তাকে বাক্য বলে। বাট তার আগে একে বাক্য বলা যাবে না। যেমন রাম ইজ এ বয়, এখানে চারটা ওয়ার্ড মিলে কি হয়েছে, একটা 1 2 3 চারটা মিলে কি হয়েছে, একটা চারটা শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়েছে, কিন্তু অর্থপূর্ণ হয়েছে। দেখো একটু খেয়াল করে দেখো। বাট রাম ইজ, তার দ্বিতীয় সেন্টেন্সে দেখি যদি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাক্য নয়। কারণ রাম ইজ বলে যদি আমি রেখে দিই, সেটা কিন্তু কমপ্লিট সেন্স দিচ্ছে না, ম্যাথমেটিক্যাল সেন্স দিচ্ছে না, ঠিক আছে। তো এটা মিনিংফুল সেন্স দিচ্ছে না। আই সিং, আমি গান করি, ঠিক আছে, এটা একটা অর্থপূর্ণ। আই টু গো, এটা কিন্তু এটা অর্থপূর্ণ নয়, এটা একটা বাক্য নয়। তাহলে বাক্য হতে গেলে ক্যারেক্টারটা কি, ডেফিনেশনটা কি, না বাক্য হতে গেলে অবশ্যই তাকে অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ না হলে কিন্তু তাকে বাক্য বলা যাবে না। এটা হচ্ছে বাক্য। যখন তোমরা কোনো কিছু জিনিস পড়বে, তো পার্টস অফ স্পিচ, তারপরে আসছি বাক্য হয়ে গেল, তারপরে আসছি পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ ব্যাপারটা কম্পারিজন, কম্পারিজন প্লাস ক্ল্যারিটি, কম্পারিজন প্লাস ক্ল্যারিটির সাথে আমরা কিন্তু যদি পড়ি, তাহলে পার্টস অফ স্পিচ কেন, গ্রামারের যা আছে, গ্রামারের A to Z যা কিছু আছে, কম্পারিজন প্লাস ক্ল্যারিটির সাথে আমরা যদি পড়ি, তাহলে পুরো একবারে আমাদের কাছে জল হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, কম্পারিজন আমাদের একটা আরো কম্পারিজন করে যদি আমরা পড়ি, তাহলে কি ইন্টারেস্টিং লেভেলটা আমার আরো বিল্ড আপ হতে থাকবে, গ্রো আপ হতে থাকবে। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রেখে পড়তে হবে, যে কম্পারিজন প্লাস ক্ল্যারিটি, ঠিক আছে। তো আমাদেরকে ইংরেজি এখন বিষয়ে যে বিষয়টা শিখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে মেন ব্যাপার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস আমরা যদি এগুলো শিখে যদি রেখে দিই, তাহলে কিন্তু সেটা আমরা ভুলে যাব। বাট আমরা যদি প্র্যাকটিস যদি করি, তাহলে কিন্তু আমাদের অনেকদিন মনে থাকার একটা চান্স থেকে যাবে। ধরো তুমি একটা কম্পিউটার শিখলে, সিটা বা ডিপ্লোমা বা ট্যালি যাই হোক, কিন্তু সেটা যদি তুমি 2 বছর পর, ধরো তুমি কোনো 2 বছর পর ওটাকে কোনো কালচার বা প্র্যাকটিস করলে না, তাহলে সেক্ষেত্রে একটা কি সমস্যা হবে, তুমি সেগুলো দেখবে হয়তো 50% হয়তো ভুলে গেছো, ঠিক আছে, এরকমটা হয়, স্বাভাবিক একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। তো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, প্র্যাকটিস। তো প্র্যাকটিস কি জিনিসটা কি, প্র্যাকটিস ইজ দ্য মেন রুট ফর এভরিথিংস। প্র্যাকটিস হলো প্র্যাকটিস, অভ্যাস। অভ্যাস একটা এমন জিনিস যেটা করলে তুমি হয়তো সেগুলো ভুলবে না, কিন্তু তোমার মনে থেকে যাবে। প্র্যাকটিস। তো ইফ ইউ, তাহলে এখানে আমার পয়েন্টে লেখা যেতে পারে প্র্যাকটিস, প্র্যাকটিস, practice is the main root for everything। তাহলে কি বললাম, প্র্যাকটিস ইজ দ্য মেন রুট ফর এভরিথিং। প্রত্যেক কাজ, যে কোনো কাজ, পৃথিবীর A to Z যা কাজ আছে, প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। প্র্যাকটিস ইজ দ্য মেন রুট ফর এভরিথিং, ঠিক আছে। ইফ ইউ ডু নট প্র্যাকটিস, ইউ হ্যাভ লার্নড হোয়াট ইউ হ্যাভ লার্নড। তুমি প্র্যাকটিস যদি না করো, তুমি যা যা শিখেছো সবকিছু কিন্তু তুমি ভুলে যাবে, যদি তুমি প্র্যাকটিস না করো। প্র্যাকটিস। আর 1 নম্বর আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যে আমরা উইদাউট 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 রুলস আমাদেরকে পড়তে হবে। উইদাউট রুলস, উইদাউট রুলস এ কিভাবে পড়ানো যায়, সেটাই আমি পুরো ক্লাসে যখন ভিডিওগুলো আপলোড দেবো, তখন তোমরা দেখতে পাবে উইদাউট রুলস। এই রুলস শিখতে যেই না, এই ছাত্রছাত্রীরা এটার প্রতি ইন্টারেস্টিং হারিয়ে ফেলছে, ঠিক আছে। তো আমি পড়াতে গিয়ে দেখেছি
তো ছাত্রছাত্রীরা বলছে স্যার এত রুলস, খাতা ভর্তি এত রুলস, এগুলো কখন পড়বো? আর যখন আদার সাবজেক্ট গুলো আছে, ধরো বাংলা আছে, ইংরেজি, sorry, বিজ্ঞান আছে বা ম্যাথ আছে, এই সাবজেক্ট গুলো তাহলে কখন পড়বো? তো রুলস, এই রুলসটা যদি স্যার কোনোভাবে হাঁটানো যায় ঠিক আছে। তো যখন আমি ওদেরকে উইদাউট রুলস শেখাচ্ছিলাম ঠিক আছে, তো ওরা বললো, ওদের প্রতি একটা ইন্টারেস্টিং বেড়ে গেলো গ্রামারের আর কি। তো আমি যেটা লক্ষ্য করলাম, তো রুলসটাকে আমাদেরকে হাঁটিয়ে দিতে হবে। রুলস মুখস্থ রাখতে গেলে তোমার মোটামুটি 2 পাতা 3 পাতা যদি রুলস হয় তাহলে একটা ইন্টারেস্টিং হারিয়ে যায় ঠিক আছে, যেটা আমি দেখেছি আর কি ছাত্রদের কাছ থেকে। কম্পারিজন প্লাস ক্লারিটি প্র্যাকটিস দ্য মেরিট ফর এভরিথিং উইদাউট রুলস। 3 নাম্বার হচ্ছে, যখন আমরা কোনো ট্রান্সফরমেশন করতে যাব, হয়তো স্পোকেন ইংলিশে এটা না করলে চলে, বাট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যখন করতে যাব, আমাদেরকে আগে মানেটা জানতে হবে। মানেটা জানতে হবে, বাংলা মানে জানতে হবে, তাহলে বাংলা মানে জানলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো একটু ব্যাখ্যা করা যাক জিনিসটা। যেমন বললাম, এগুলো কিন্তু পয়েন্ট আউট করে রাখতে পারো যে এগুলো, ঠিক আছে, এগুলো আমাদেরকে জানতেই হবে যে প্র্যাকটিস ইজ দ্য মেন রুট ফর এভরিথিং। আর ধরো আমি বললাম পাঠ্য, তো সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি, আহ ধরো তোমাকে আমি কয়েকটা সেন্টেন্স দিয়ে দিলাম, ঠিক আছে, আই ড্রিঙ্ক ওয়াটার। দেখো এইভাবে কম্পারিজন করে পড়বে, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো ক্ল্যারিটির সাথে পড়তে হবে, ঠিক আছে। তারপরে হি হি ওয়াটার্স দ্য প্ল্যান্টস, ওয়াটার্স দ্য প্ল্যান্টস। তারপর 3 নম্বরে লিখলাম দিস ইজ দ্য ওয়াটারি লিকুইড। দেখো এখানে ওয়াটার, এখানে ওয়াটার, তারপরে এখানে ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে, আর এখানে ওয়াটার আছে। তো এখন ওয়াটার থাকা সত্ত্বেও কিন্তু এদের ফাংশন কিন্তু আলাদা। দেখো প্রথম বাক্যে দেখো, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি। এখানে এটা এখানে কি হিসাবে কাজ করছে? এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে, ঠিক আছে, অবজেক্ট হিসাবে কাজ করছে। তো এটা অবজেক্ট হিসাবে কাজ করলে কি হয়, একটা নাউন আর একটা প্রোনাউন, ঠিক আছে, ঠিক আছে। তো অবজেক্ট হিসেবে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি পান করি? জল পান করি। তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, নাউন আছে। যেমন আমরা হয়তো কর্তৃকারক পড়েছি, কর্মকারকও পড়েছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, উপাদান কারক পড়েছি, করণ কারক পড়েছি, সম্বোধন আর অধিকরণ কারক পড়েছি, ঠিক আছে। তো আমরা কেই বা কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় কি পাবো, নাউন পাবো, ঠিক আছে, একটা অ্যাডভান্স লেভেল চলে যাচ্ছে। আর তুমি যদি রুলসে চলে যাও, নাউন কাকে বলে, যা যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায়, ব্যক্তির নাম, বস্তুর নাম, এগুলো হচ্ছে একটু বেসিক লেভেল আর কি। আর যখনই অ্যাডভান্স লেভেল যাবো তখনই কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে তুমি নাউন কিন্তু কি বা কাকে বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তুমি কিন্তু নাউন পেয়ে যাবে, সেটা জেরান্ড হোক, ইনফিনিটিভ হোক, বা আদার্স কিছু হোক, ঠিক আছে। আর আইডি ওয়াটার এখানে তাহলে কি নাউন, এস এ নাউন হিসেবে কাজ করছে প্রথম ওয়াটারটা। তারপর দেখো ওয়াটার, হি ওয়াটার্স দ্য প্ল্যান্টস, সে চারা গাছে জল দেয়। এখানে ওয়াটার্স ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এখানে অ্যাজ আ ভার্ব হিসেবে কাজ করছে। কারণ বলে দিই, আমাদের পার্টস অফ স্পিচে মেনলি 3টা ক্যারেক্টারে, অর্থাৎ 3টা পার্টস অফ স্পিচের উপর এস বা ইএস বা আই ইএস যোগ হয়। যেমন যেমন কি হয়, ক্যাট থেকে ক্যাটস, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো থেকে আছে ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ, ঠিক আছে। তারপরে হলো ফ্লাই, FLY, ফ্লাই থেকে গিয়েছে ফ্লাইজ, FLIES। তো আমাদেরকে জানতে হবে যে এই 3টা ফর্ম, ক্যাট, ম্যাঙ্গো, তাহলে কি হচ্ছে, এস, ইএস আর আইএস কোথায় ব্যবহৃত হয়, না ভার্বে ব্যবহৃত হতে পারে, না প্রোনাউন, ভার্ব, প্রোনাউন এবং নাউনে এগুলো কিন্তু ব্যবহৃত হয় এস। তো এখানে ওয়াটার্সটা, হি ওয়াটার্স, সে জল দেয়। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অ্যাজ এ ভার্ব হিসাবে কাজ করছে, ঠিক আছে। আর দিস ইজ দ্য ওয়াটারি লিকুইড, চলো, দিস ইজ দ্য ওয়াটারি লিকুইড, এই ওয়াটারি জিনিসটা এখানে
অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। কিভাবে আসছি? অ্যাডজেক্টিভ, এডিজে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তো এখানে অ্যাডজেক্টিভ হিসাবে যদি কাজ করছে, কারণ বলে দিই, ওয়াটার লিকুইড যদি আমি অ্যাডজেক্টিভ কাকে বলে আমাদেরকে আগে জানতে হবে। অ্যাডজেক্টিভ যে শব্দ কি নাউন, প্রোনাউন এদেরকে কি মডিফাই করে বলতে এদের ব্যাপারে আরো এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন আমি যদি এটা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই, এটা আমি বাদ দিয়ে দিই, তাহলে দ্য মডিফাই কাকে বলে দেখা যাক। দিস ইজ দ্য লিকুইড, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, তাই এটা অ্যাকচুয়ালি এটা একটা সেন্টেন্স। বাট দিস ইজ দ্য ওয়াটারি লিকুইড, এটা হচ্ছে ওয়াটারি শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, ঠিক আছে। তো যখন নাউনের আগে যদি কোনো ওয়ার্ড লাগে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। তো এখন তাদের ফাংশন অনুযায়ী হয় আর কি, ঠিক আছে। আহ, তো হোয়াট আই মিন টু সে, আমাদেরকে দেখতে হবে যে একটা সেন্টেন্সে যে ওয়াটার কি হিসাবে কাজ করছে সেটা দেখতে হবে। যদি তোমাকে প্রশ্ন করে তুমি হয়তো বলে দিবে যে ওয়াটার, যে ওয়াটারটা, তোমাকে কেউ প্রশ্ন জিজ্ঞেস করলো যে ওয়াটারটা কি বটে বল না, যে ওয়াটারটা তুমি বলবে তাহলে কি একটা নাউন বলে, নাউন, ঠিক আছে, এটা একটা ম্যাটেরিয়াল নাউন, তুমি সঙ্গে সঙ্গে কি বলে দেবে, নাউন বলে দেবে। কিন্তু বাট সেটা ভুল। তুমি যখনই কেউ তোমাকে জিজ্ঞেস করো যে একটা ওয়ার্ড কি, যে কোনো ওয়ার্ড, ঠিক আছে, তো তুমি বলবে আগে আমাকে বাক্যে ব্যবহার করে দেখাও, তারপর এর সম্বন্ধে আমি তোমাকে পরে বলছি। আগে বাক্যে ব্যবহার করো, আহ, তারপর আমি বলবো, ঠিক আছে, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে হি ওয়াটার এখানে ভার্ব হিসাবে কাজ করছে, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তো আমাদেরকে দেখতে হবে যে ফাংশন অনুযায়ী কিভাবে কাজ করছে, ঠিক আছে, আমাদেরকে রুলস অনুযায়ী চললে চলবে না। যে ওয়ার্ডটা আমরা হয়তো ম্যাটেরিয়াল নাউন হিসেবে ধরে রেখে দিচ্ছি। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে না, পদার্থবাচক, যেগুলো হচ্ছে কঠিন তরল গ্যাসীয়, এগুলো হচ্ছে পদার্থের তিনটি অবস্থা, ঠিক আছে। তাহলে হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট। We have to decide if in a sentence the the word act as a noun, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আমাদেরকে জানতে হবে যে একটা ওয়ার্ড কিভাবে একটা বাক্যের মধ্যে কি হিসাবে বসেছে, ঠিক আছে, সাবজেক্ট, অবজেক্ট, আরো মডিফাই হিসাবে বা প্রিপোজিশন হিসাবে, এইসব আমাদেরকে জানতে হবে। পার্টস অফ স্পিচ যদি তুমি ক্ল্যারিটির সাথে পড়ো, কম্পারিজন প্লাস ক্ল্যারিটির সাথে তুমি যদি পার্টস অফ স্পিচটাকে পড়ো, তাহলে তোমার কিন্তু 90% গ্রামার কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি ওটাকে অ্যাডভান্স লেভেল থেকে পড়তে যাও, টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো যদি পড়তে যাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার গোড়ায় গন্ডগোল আছে। আর তুমি ওইখানে যে অ্যাডভান্স শিখতে যাও, তাহলে তো তোমার অসুবিধা হবে কি। তুমি রুলস, হয়তো রুলস শিখতে হবে, ঠিক আছে। পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচে তো আমাদেরকে সবসময় পড়তে হবে কম্পারিজন হিসাবে পড়লে, যদি আমরা পড়ি, তাহলে কি হয়, আমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আমরা যখনই পড়বো কোনো কিছু, কম্পারিজন প্লাস ক্ল্যারিটির সাথে আমরা কিন্তু পড়বো, ঠিক আছে। কম্পারিজন প্লাস ক্ল্যারিটি, এই দুটো জিনিস আমরা যদি মাথায় রেখে দিই, তাহলে কিন্তু আমাদের গ্রামার মোটামুটি 90% ক্লিয়ার হয়ে যাবে। আর যেগুলো এক্সেপশনাল আছে সেগুলো তো আছে, একটু ওগুলো তো পড়তেই হবে। তো এখন আমাদের পার্টস অফ স্পিচে কি কি রয়েছে, আমাদের কাজের ধর্ম অনুসারে এখানে এদেরকে ভাগ করা হয়েছে। নাউন, 2 নম্বর হচ্ছে প্রোনাউন, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, শর্ট ফর্মে লিখে দিচ্ছি অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন প্রিপোজিশন তারপর হচ্ছে কনজাংশন, কনজাংশন কনজাংশন তারপর হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন। তো এগুলো আমাদেরকে এই কাজের ধর্ম অনুসারে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদেরকে নাউন জানতে হবে ক্ল্যারিটির সাথে, প্রোনাউন জানতে হবে ক্ল্যারিটির সাথে, অ্যাডজেক্টিভ জানতে হবে, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলো জানার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, হয় একটা বই, যে কোনো হয়তো বাচ্চাদের বই বা 5 বা 6 7 8 এর বই, এসব পড়লে আরো ব্যাপারটা পুরো একবারে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আহ, এগুলো আমাদেরকে জানতে হবে, নাউন প্রোনাউন। আর একটু আলোচনা করি সাবজেক্ট আর প্রেডিকেট সম্বন্ধে, একটু আলোচনাটা করে দিয়েছিল। সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট এখানে কি হিসাবে কাজ করে, চলো দেখা যাক।
সাবজেক্ট কাকে বলে না, বাক্যে যখন কর্তা কর্তা হিসেবে কাজ করে, অর্থাৎ যে কাজটা করে তাকে বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্ট যে কাজটা করে সেটা বলা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। ঠিক আছে? তো রাম স্কুল যায়, এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, রামের সম্বন্ধে বলা হচ্ছে। তো রাম হচ্ছে কি এখানে একটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আর স্কুল যায়টা কি একটা প্রেডিকেট হিসাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখা যাক, তোমরা তো সাবজেক্ট প্রেডিকেট, ঠিক আছে, সাবজেক্ট সাবজেক্ট আর কি প্রেডিকেট, প্রেডিকেট, ঠিক আছে, সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট। তো এখানে রাম গোজ টু স্কুল, রাম গোজ টু স্কুল, ঠিক আছে। তো সাবজেক্ট হচ্ছে রাম, রামের সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে তাই এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে। আর প্রেডিকেটটা হচ্ছে গোজ টু স্কুল, এটা কি একটা প্রেডিকেট হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপরে লিখলাম রানু, রানু কামস হিয়ার, রানু কামস হিয়ার, ঠিক আছে। তো এখানে রানুটাকে একটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আর কামস একটা প্রেডিকেট। তারপরে অঙ্কিতা, sorry, অঙ্কিতা ইজ আ গার্ল, ঠিক আছে। তো অঙ্কিতা, তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে, অঙ্কিতার সম্বন্ধে। তো অঙ্কিতাটা কি একটা সাবজেক্ট হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে, আর ইজ এ গার্ল এখানে প্রেডিকেট হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপরে বললাম এত দূর ঠিক আছে, এত দূর ঠিক আছে, বাট এইখানে কনফিউশনটা হয়, দিয়ে বললাম ঠিক আছে, কাম হিয়ার, কাম হিয়ার, এখানে সাবজেক্ট কোথায়, কনফিউশন সেটাই তো, সাবজেক্ট কোথায় গেল, কাম হিয়ার তো এটা তো প্রেডিকেট, কাম হিয়ার এখানে কারো, কাম হিয়ার এখানে এসো, কাকে বলা হচ্ছে, কাউকে তো বলা হচ্ছে না, তাহলে আহ, বলা হচ্ছে না বলতে এখানে সাবজেক্ট হিডেন আছে, হিডেনটাকে আমাদের বার করতে হবে, হিডেনটা হচ্ছে ইউ আছে, দেখো ইউ, ইউ কাম হিয়ার, ঠিক আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। কারণ আমরা দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স হয়তো পড়েছি, যে ভয়েস, যে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা এম্পোরার মানে রাজা, সম্রাট আর কি, যেটা আদেশ দেয়, ইম্পারেটিভ আদেশ অনুরোধমূলক, সেটা হচ্ছে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করেছি, কাম হিয়ার, গো দেয়ার, ইউ ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে ইউটা আর কি হিডেন থাকে, সবসময় সাবজেক্ট এটা থাকে না। আহ, তারপর লিখলাম আমি গো দেয়ার, গো দেয়ার, ঠিক আছে, গো দেয়ার, এখানে কি সাবজেক্ট হিডেন আছে, ঠিক আছে, ইউ, এখানে ইউ গো দেয়ার, ঠিক আছে, ইউটা এখানে হিডেন আছে, ইউ গো দেয়ার, ঠিক আছে, ইউ গো দেয়ার। তো এখানে সাবজেক্ট প্রেডিকেট আমরা জানলাম, তারপর আমরা কি জানলাম, শব্দ, শব্দ, লেটার, শব্দ, তারপরে বাক্য, তারপরে পার্টস অফ স্পিচের একটু ফাংশনটা স্লাইটলি ভাবে জানলাম, যে ওয়াটার নিয়ে যেটা আলোচনা করলাম, ঠিক আছে, তারপরে সাবজেক্ট প্রেডিকেট। তো এইভাবে আমরা ক্লাসগুলো আলোচনা করব, পুরো ক্ল্যারিটির সাথে এবারে আলোচনা করবো। আজকে বেসিক গ্রামার, যেহেতু বেসিক বিষয়টা আলোচনা করলাম, কারণ অ্যাডভান্স লেভেলে যেতে যাই তাহলে উম, হুমড়ি খেয়ে পড়বো আর কি, ঠিক আছে, সাবজেক্ট প্রেডিকেট। তো আমাদের যেতে যেতে এবারে আমরা শিখবো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে। তো আগে গ্রামার যেহেতু, ঠিক আছে। তো আজকে এখানে ক্লাসটা শেষ করলাম। চ্যানেলটি যদি ভিডিওটি যদি ভালো লাগে, একটু হলে উপকার হয়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপর যে পরপর ভিডিওগুলো যে আপলোড হবে সেগুলো কিন্তু তোমরা এরপর দেখতে পাবে, ঠিক আছে। এই যে নাউন সম্বন্ধে, প্রোনাউন সম্বন্ধে, এ টু জেড ক্ল্যারিফাই করে বলে